ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমি সানজিদা রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমি আজকে অনার্স প্রথম বর্ষের বেসিক ম্যাথমেটিক্স অর্থাৎ মৌলিক গণিতের উপর ক্লাস নিব। তোমাদের ম্যাথ একটা কোর্স আছে, ওই কোর্সের ক্লাস নিব আজকে আমি। চ্যাপ্টার হচ্ছে 3, চ্যাপ্টারের নাম হচ্ছে বাজার ভারসাম্য বা প্রাথমিক স্থিতি বিশ্লেষণ। চ্যাপ্টারটা মূলত আসলে বাজার ভারসাম্য নামে পরিচিত। এটা চ্যাপ্টার 3-তে আছে এবং ওই চ্যাপ্টারের একটা অঙ্ক আমি বোর্ডে লিখে রেখেছি। তোমরা এটা আমার ক্লাসের সাথে সাথে বোর্ড থেকে তুলে নিতে পারো। এবং এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, প্রায়শই বোর্ডে আসে। এখানে আমি বোর্ডে যে অঙ্কটা তুলে রেখেছি, তোমরা একটু অঙ্কটার দিকে তাকাও। আমি মূলত হচ্ছে বাজার ভারসাম্য সম্পর্কে একটা কথা আমি বলে নিতে চাই। বাজার ভারসাম্য মানে কি? ভারসাম্য মানে হচ্ছে দুইটা সাইড সমান হওয়া। একটা হচ্ছে তোমরা অবশ্যই ব্যষ্টিক অর্থনীতিতে এই বিষয়গুলি শিখেছো, যে চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ, চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, এই বিষয়গুলি তোমরা মোটামুটি পরিচিত আছো তোমরা। তো চাহিদা সমীকরণ যেমন একটা দেওয়া থাকে, এবং কোনটা দেখে আমরা বুঝতে পারি যে সেটা চাহিদা সমীকরণ, যেমন কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু 150 মাইনাস 3p। এখানে প্রাইসের আগে যদি মাইনাস সাইন থাকে, সেই সমীকরণটাকে বলা হয় হচ্ছে কি তোমার চাহিদা সমীকরণ। আর সাপ্লাই সমীকরণে যে আমি কিউএস দিয়ে লিখে রেখেছি, কোয়ান্টিটি অফ সাপ্লাই। যোগান সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাইসের আগে সব সময় তোমার কি হবে, প্লাস সাইন থাকবে। এখন বাজার ভারসাম্যের প্রসঙ্গটা তখনই আসে যখন একটা চাহিদা অপেক্ষক দেওয়া থাকে এবং একটা যোগান অপেক্ষক দেওয়া থাকে, এবং আমাদেরকে বলে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আরো আমাদের কিছু আমরা প্রশ্ন পড়ব পরে, আমরা যদি সময় পাই তাহলে আমরা পড়ব। এখন আমাদের মূল বেসিক আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা সমীকরণ দেওয়া থাকলে পরে আমরা কিভাবে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমি আগেই শুরুতেই বলেছিলাম যে আমরা এই বিষয়গুলি অলরেডি কিন্তু ব্যষ্টিক অর্থনীতির মধ্যে শিখেছি। চাহিদা অপেক্ষক কি, যোগান অপেক্ষক কি, এবং বাজার ভারসাম্য জিনিসটা কি সেটাও আমরা শিখেছি। বাজার ভারসাম্য হচ্ছে যে ভারসাম্য অবস্থায় আমাদের কি হয়, চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ কি হয়, সমান হয়। ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান পরস্পর সমান হওয়ার কারণে আমরা কি করতে পারি, এই দুইটাকে ইকুয়াল করতে পারি, লিখতে পারি যে এটা হচ্ছে একটা সূত্রের মতো। ভারসাম্য অবস্থায় অবশ্যই চাহিদা সমীকরণ ইকুয়াল টু কি হবে, যোগান সমীকরণ হবে। এই কথাগুলি আমরা ব্যষ্টিক অর্থনীতিতে পড়েছি, এবং এখানে অনেকটাই ব্যষ্টিক অর্থনীতির সাথে আমাদের এই অঙ্কটার অনেকটাই মিল আছে। সেখান থেকে আমরা যে ধারণাটা পেয়েছিলাম যে আমরা জানি যে ভারসাম্য অবস্থায় কি হয়, চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ পরস্পর সমান হয়। এখন আমার যেটা কাজ করতে হবে, আমরা যেহেতু আজকে ম্যাথ ক্লাস করছি, আমরা থিওরি বেশি আজকে আর বলবো না। যে এই ধরনের দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে পরে তুমি সেখান থেকে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করবে। আমরা দ্বিতীয় প্রশ্নটা পরে পড়বো, আগে 1 নম্বর প্রশ্নটা হাইলাইট করো সবাই। যে ভারসাম্য দাম দুইটা সমীকরণ অর্থাৎ চাহিদা সমীকরণ, কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল টু এটা দেওয়া থাকলে, আর কোয়ান্টিটি সাপ্লাই এই যোগান সমীকরণটা দেওয়া থাকলে, আমাদেরকে বের করতে হবে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ কত, সেটা আমরা বের করব আজকে। এবং আমরা পুরো অঙ্কটা বোর্ডে লিখে রেখেছি, তোমরা চাইলে ঝটপট এই প্রশ্নটা উত্তরটা তোমরা খাতায় লিখে নিতে পারো। হ্যাঁ, আমি আগেই বলেছি যে এ ধরনের অঙ্কের বেলা একটা সূত্র ইউজ করতে হয়। সূত্রটা হচ্ছে, এটা আমরা আগেই অলরেডি থিওরিতে শিখেছি, যে আমরা জানি যে ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি ডিমান্ড, কোয়ান্টিটি সাপ্লাই পরস্পর সমান হয়, এবং ওই সূত্র ধরে আমরা এই কথাটা লিখতে পারি। কোয়ান্টিটি ভারসাম্য অবস্থায় যেন লিখে রেখেছি, সব অবস্থায় না কিন্তু, ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়ালস কোয়ান্টিটি সাপ্লাই হবে। ঠিক আছে? এটা ভারসাম্য যখনই হয়, এই দুইটা জিনিস পরস্পর সমান হয়। এখন এটা তো আমরা লিখলাম সূত্রটা। লেখার পরে আমরা কোয়ান্টিটি ডিমান্ডের মান প্রশ্নে যেটা দেওয়া থাকবে, অর্থাৎ চাহিদা সমীকরণটা এখানে কোয়ান্টিটি ডিমান্ডের বরাবরে তুলতে হবে। এখানে লেফট হ্যান্ড সাইডে কোয়ান্টিটি ডিমান্ড ছিল, আমি লেফট হ্যান্ড সাইডে এই যে চাহিদা সমীকরণ 150 মাইনাস 3p, এই 150 মাইনাস 3pটা এখানে লিখলাম। ইকুয়াল টু হচ্ছে এই ইকুয়াল টু চিহ্নটা লিখলাম। আবার কোয়ান্টিটি সাপ্লাইয়ের মানও একটা প্রশ্নে দেওয়া আছে, -40 প্লাস 4p, -40 প্লাস 4p, এটাও আমি রাইট হ্যান্ড সাইডে তুললাম। তাহলে আমার কিন্তু একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দাঁড়িয়ে গেল। ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে এইটা, আর রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে এইটা। এখন আমি এটাকে জাস্ট সমীকরণের সমাধান যেভাবে করে ওই প্রসেসেই সমাধান করব। তারপরে একটা সময় দেখবো আমরা পি এর মান অলরেডি বের হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, সব পি জাতীয় জিনিসগুলিকে এক সাইডে রাখবো, এবং ধ্রুবক বা সংখ্যা জাতীয় জিনিসগুলিকে আমরা, যেটা সাংখ্যিক মান, সেই মানগুলিকে এক সাইডে রাখবো।
আচ্ছা, তাহলে -3p লেফট হ্যান্ড সাইডেই ছিল, সেই জন্য এটার কোনো সাইনের পরিবর্তন হয় নাই, -3p থাকবে। এখন রাইট হ্যান্ড সাইড থেকে +4pটা যখন লেফট হ্যান্ড সাইডে চলে আসবে অবশ্যই সেটা সাইন পরিবর্তন হয়েই আসবে, অর্থাৎ +4pটা সাইড চেঞ্জ হওয়ার কারণে -4p হয়ে গেল। এবার ইকুয়াল টুর পরে রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাও তোমরা, -40 এটা কোনো সাইড চেঞ্জ হয়নি দেখে তার সাইন মাইনাস ছিল, এখানেও মাইনাসই আছে। এবার 150টা এই সংখ্যাটা আমি সাইড চেঞ্জ করে এখানে নিয়ে আসবো, তাহলে 150 যখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসবে তখন অবশ্যই প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, সেজন্য এটা সাইড চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে -150। এখন আমি যে কাজটা করব, যে আমরা সব পি জাতীয় জিনিসগুলিকে একসাথে এনেছি এবং সংখ্যা জাতীয় জিনিসগুলিকে একপাশে এনেছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে -3p আছে, -4p আছে, তাহলে দুইটা মাইনাস জাতীয় জিনিস আমরা জানি যে যোগ করতে হয়, 3p আর 4p যোগ করলে কি হয়, 7p হয়। আর যেহেতু সব কিছুরই সাইন এখানে মাইনাস, তাই সাইনটা এখানে অবশ্যই মাইনাস হবে। এদিকেও একই রকম ভাবে 40 আর 150 দুইটাই মাইনাস হওয়ার কারণে আমাকে প্রথমে এটা যোগ করতে হবে, যোগ করলে হয় 190 এবং সাইন যেহেতু দুইটারই মাইনাস তাই সাইন হবে মাইনাস, ঠিক আছে। এখন আমি এ পাশেও মাইনাস সাইন দেখতে পাচ্ছি, এ পাশেও মাইনাস সাইন দেখতে পাচ্ছি, উভয় পক্ষের মাইনাস যদি আমি কাটাকাটি দিয়ে দিই, কেটে ফেলি, তাহলে আমার কি হয়, +7p এবং +190 হয়। তাহলে আমি এখান থেকে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে পি এর মানটা বের করা, তাহলে আমরা জানি যে 7p, আমি যদি এখান থেকে শুধু পি রাখতে চাই তাহলে পিটাকে এখানে রেখে 7 যে এখানে আছে এই 7টাকে সাইড চেঞ্জ করে এই পাশে 190 নিচে ভাগ আকারে নিয়ে আসবো, অর্থাৎ এই 7টাকে সাইড চেঞ্জ করে এখানে আনার কারণে এটা কি হবে, এটা যেহেতু গুণের 7p গুণের জিনিস যেহেতু সাইড চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইডে আসছে তাই এটা ভাগ হয়ে যাবে, তাহলে 190 নিচে এই 7টা ভাগ আকারে অবস্থান করবে। আমরা এখন কি করব, 190 কে 7 দিয়ে ভাগ দিলে আমার মান হয় কি 27.14, এই মানটা কি হয় 27.14 হয়, তাই না। আচ্ছা, তোমরা ভাগ দিয়ে দেখতে পারো ক্যালকুলেটরে, এটার মান এটাই আসে 27.14। যেহেতু এটা প্রাইসের ব্যাপার অবশ্যই এটা টাকায় ক্যালকুলেশন করতে হবে, তাই আমি লিখে রেখেছি টাকা। তাহলে এখানে দেখো ছোট্ট করে পি এর উপরে আমি একটা দাগ চিহ্ন দিয়েছি, এটাকে বলা হয় বার চিহ্ন, অর্থাৎ ভারসাম্য প্রাইস যখন আমরা বের করে ফেলি তখন পি এর উপরে এই চিহ্নটা দিতে হয়, এইভাবে এটা দিলে পরে বোঝা যায় এটা নরমাল প্রাইস না, এটা হচ্ছে ভারসাম্য প্রাইস, ঠিক আছে। পি বার বা ভারসাম্য দাম ইকুয়ালস কত বের হলো, 27.17 টাকা, ব্র্যাকেটে তুমি বাংলায় লিখে দিতে পারো ভারসাম্য দাম। এবার তোমার প্রশ্নটা কিন্তু ছিল কি, ভারসাম্য দাম বের করতে বলেছে আবার পরিমাণও বের করতে বলেছে। পরিমাণ বের করাটা খুবই ইজি, পরিমাণটা হচ্ছে যা আমার ভারসাম্য দাম আসবে সেটা যে কোনো একটা সমীকরণে কোয়ান্টিটি ডিমান্ড অথবা কোয়ান্টিটি সাপ্লাই, তোমার যেটা ইচ্ছা সেটাতেই তুমি বসাইতে পারো, এই পি এর মান এখানেও বসাইতে পারো অথবা পি এর মান এখানেও বসাইলে একই ফিগার বের হবে, কারণ আমরা জানি তো যে ভারসাম্য অবস্থায় দুইটা জিনিসই পরস্পর সমান হয়। তাইলে আমরা যখন আমরা ভারসাম্য পরিমাণটাকে বের করব তখন আমি চাইলে, আমি এখানে কোয়ান্টিটি ডিমান্ড ফাংশনে বসিয়েছি, তুমি চাইলে কোয়ান্টিটি ডিমান্ড ফাংশনে আমার মতো করে বসাতে পারো অথবা কোয়ান্টিটি সাপ্লাই যে ফাংশনটা প্রশ্নে দেওয়া থাকবে সেখানেও পি এর মান বসায় বের করতে পারো, তাহলে যে ফাংশনেই বসাও না কেন তুমি, চাহিদাতেই বসাও বা যোগানেই বসাও, তোমার কোয়ান্টিটি ডিমান্ড একই আসবে। মানে সরি, কোয়ান্টিটির পরিমাণ ভারসাম্য পরিমাণটা একই আসবে, কোয়ান্টিটি ডিমান্ড ফাংশন অথবা সাপ্লাই ফাংশন যেই ফাংশনেই আমি প্রাইসের মানটাকে বসাই না কেন আমার ভারসাম্য পরিমাণ এই 68.58 আসবে, ঠিক আছে। আমার কত আসবে, 68.58 আসবে, তাহলে আমার কি আসবে, উত্তর হবে কি 68.58। তাহলে দেখো কোয়ান্টিটি ডিমান্ড ফাংশনটা ছিল 150 - 3p, কোয়ান্টিটি ডিমান্ড ফাংশনটা কি ছিল 150 - 3p, 150 - 3 p এর মান বসিয়ে ফেলেছি 27.14, হ্যাঁ 27.14, এটা পয়েন্ট। তাইলে এখন 3 এর সাথে 27.14 গুণ দিলে হয় 81.42, 150 থেকে 81.42 বাদ দিলে হয় কত, 68.58। এটা হচ্ছে, দেখো অ্যান্সারটা আমি লিখেছি এককে, যখন ভারসাম্য পরিমাণের রেজাল্ট লিখবো সেটা এককে দেখাতে হবে, পরিমাণটাকে এককে দেখাতে হবে আর প্রাইসটাকে টাকায় দেখাতে হবে। আমি দেখো উপরে যখন প্রাইস বের করেছিলাম তখন টাকায় শো করেছি,
আর যখন আমরা পরিমাণ বের করেছি, যে কোয়ান্টিটি ডিমান্ড ফাংশনে প্রাইসের মান বসিয়ে যখন আমরা পরিমাণটা বের করলাম 68.58, সেটাকে আমরা এককে শো করব। ঠিক আছে? আচ্ছা, আর এটা অবশ্যই বাংলায় ভালো করে ব্র্যাকেটে লিখে দিতে পারো, তাহলে আরো ক্লিয়ার হয়। এটা আমরা কি বের করলাম? ভারসাম্য পরিমাণটাকে বের করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার এটা তো খুবই একটা সহজ ব্যাপার, যে আমার পরীক্ষায় চাহিদা সমীকরণ দেওয়া থাকবে, যোগান সমীকরণ দেওয়া থাকবে, এবং দুইটাকে ইকুয়াল করে এই সূত্র ধইরা আমরা যার যার সমীকরণ যে যে জায়গায় বসিয়ে, মানে চাহিদা সমীকরণের জায়গায় চাহিদা সমীকরণ বসিয়ে, যোগান সমীকরণের জায়গায় যোগান সমীকরণ বসিয়ে আমরা কি করব, যে মানে সাইড চেঞ্জ করে পি এর মানটাকে, যেভাবে সমীকরণের সমাধান করা হয় তোমাদেরকে আমি শিখিয়েছি কিভাবে সমীকরণের সমাধান করতে হয়, তাহলে প্রাইসগুলিকে এক সাইডে নিয়ে আসবো, সংখ্যাগুলিকে এক সাইডে নিয়ে আসবো, তারপর আমরা জাস্ট ক্যালকুলেশন করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমরা পি এর মানটা পেয়ে যাব। পি এর মান আমাদের এই অঙ্কে আসছে কত? 27.14। ঠিক আছে? এটাকে অবশ্যই প্রাইসটাকে, ভারসাম্য প্রাইসটাকে অবশ্যই টাকায় শো করতে হবে, এবং যেটা ফাইনালি বের হবে সেটাই হচ্ছে ভারসাম্য দাম। এখন তোমার অঙ্কে ভারসাম্য দামের সাথে ভারসাম্য পরিমাণও চেয়েছে। যখন আমরা ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে যাব, এই পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। আমি এই মুহূর্তে অঙ্কটা চাহিদা অপেক্ষকে, পি এর মানটা চাহিদা অপেক্ষকে বসিয়েছি, সেজন্য আমি এটা লিখে দিয়েছি, পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল টু 150 মাইনাস 3p ছিল চাহিদা সমীকরণটা। এখানে পি না লিখে আমি পি এর বদলে 27.14 একবারে সরাসরি মানটা বসিয়ে দিয়েছি। তারপরে 150, তো যা আছে তাই, মাইনাস 3 আর 27.14 গুণ দিলে হয় 81.42, আর 150 থেকে 81.42 বাদ দিলে হয় কত? 68.58 একক। তাহলে আমার কি দাঁড়ালো? ভারসাম্য দাম আসলো কত? 27.14 টাকা। আর ভারসাম্য পরিমাণ আসলো কত? যেহেতু এটা ভারসাম্য পরিমাণ, তাহলে তুমি এরকম চিহ্ন দিয়ে দিতে পারো। কোয়ান্টিটিটা হচ্ছে এরকম চিহ্ন দিলে, কোয়ান্টিটির উপর যদি এরকম চিহ্ন দিই তাহলে এটা বোঝায় ভারসাম্য পরিমাণ। কোয়ান্টিটি উপরে যদি আমি এরকম একটা দাগ চিহ্ন দেই, বার চিহ্ন দেই, তাহলে সেটাকে বোঝায় ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য পরিমাণ আমার আসলো কত? 68.58 একক। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার। প্রথম প্রশ্ন ছিল ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এখন আমার অ্যান্সার হচ্ছে এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যাব দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটার দিকে একটু তাকাও তোমরা, দেখো যে দ্বিতীয় অঙ্কটা কি চেয়েছে, মানে কি নির্ণয় করতে বলেছে আমাদেরকে। যদি খেয়াল করো, আমি কিন্তু 1 নাম্বার অঙ্কটা সলভ বোর্ডে করেই রেখেছি, তোমরা ঝটপট এটা তুলে ফেলতে পারো। আমি আবার একটু বলছি তোমাদেরকে, ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি ডিমান্ড কোয়ান্টিটি সাপ্লাই সমান ধরে কোয়ান্টিটি ডিমান্ডের জায়গায় চাহিদা সমীকরণটা বসাবে, কোয়ান্টিটি সাপ্লাইয়ের জায়গায় যোগান সমীকরণটা বসাবে, বসিয়ে আমরা প্রাইসগুলিকে সব এক পাশে নিয়ে আসবো, প্রাইস জাতীয় জিনিসগুলিকে আমরা এক পাশে আনবো, আর সংখ্যা জাতীয় জিনিসগুলিকে এক পাশে নিয়ে আসবো। তারপরে আমরা সমাধান করে, বোথ সাইডের সমাধান করতে করতে যে পি এর মানটা পাবো ফাইনালি, সেটাই হচ্ছে ভারসাম্য দাম। এখানে ভারসাম্য দামটা নির্ণয় করার পরে সেই মানটা, অর্থাৎ 27.14, এটাকে চাহিদা সমীকরণেও বসাতে পারো অথবা যোগান সমীকরণেও বসাতে পারো। আমি এই মুহূর্তে এই অঙ্কে চাহিদা অপেক্ষকে বসিয়েছি, তাই এটা লিখে দিয়েছি, চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, এই কথাটা পাই। পাওয়ার পরে আমরা কি করতে পারি, এটাকে সলিউশন করলে একটা পর্যায়ে আমরা কি পাই? 68.58 এই রেজাল্টটা পাই। তাহলে আমার এই প্রথম অঙ্কের অ্যান্সার হচ্ছে, ভারসাম্য দাম আসছে আমার হচ্ছে 27.14, ভারসাম্য পরিমাণ আসছে 68.58। ভারসাম্য দাম আসলো কত? 27.14, আর ভারসাম্য পরিমাণ আসলো কত? 68.58। এটা হচ্ছে আমার প্রথম অঙ্কের সমাধান। তোমরা ঝটপট এটা তুলে ফেলো। ঠিক আছে? এবং বইয়েতে এই ধরনের অঙ্ক প্রচুর আছে, তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনে এই অঙ্কটা আসছে, বলা চলে প্রায়শই, কেন, প্রায় বলা চলে প্রতিবারই এই অঙ্কটা আসে। এই ধরনের অঙ্ক বোর্ডে মানে সব সময় আসে, এটা বলাই যায় যে সেই দিক থেকে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা অবশ্যই এই অঙ্কটা তো করবেই বাসায়,
পাশাপাশি এই জাতীয় অঙ্ক বোর্ডে যেগুলো আসছে গত 5 বছরের, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন গুলি একটু ঘাটাঘাটি করলে তোমরা দেখবে এই জাতীয় অঙ্ক প্রচুর আসছে। তোমরা অবশ্যই এগুলি বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় নাম্বার অঙ্কের। দ্বিতীয় নাম্বার অঙ্কের প্রশ্নটা কি, যদি একক প্রতি 4 টাকা কর আরোপ করা হয় তাহলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? এখানে একটা কথা বলে দেই, আমার এই চ্যাপ্টারে, বাজার ভারসাম্য চ্যাপ্টারে কর আর ভর্তুকি বলে দুইটা কথা আসে। কর হচ্ছে এমন, করের বৈশিষ্ট্যটা হচ্ছে এমন একটা বিষয় যেটা কিনা সরকার জনগণের কাছ থেকে নিয়ে নেয়। তোমাদের কর আর ভর্তুকির ডিফারেন্সটা একটু বুঝতে হবে, দুটো অপোজিট বিষয়। কর হলো সরকার জনগণের কাছ থেকে নিয়ে নেয়, আর ভর্তুকি হচ্ছে সরকার জনগণকে সাপোর্ট দেয়, যেটা সেটাকে বলা হয়, সরকার যে জিনিসটা আমাকে দিবে সেটা হচ্ছে ভর্তুকি। যেমন শিক্ষাক্ষেত্রে তোমরা সরকারি জায়গাগুলোতে খুবই চিপে পড়তে পারো। কেন পারো? তার কারণ হচ্ছে সরকার এখানে বিরাট একটা অঙ্কের সাবসিডি দিয়ে থাকে বলেই তোমরা কিন্তু এখানে খুব চিপে, যে পড়াটা আসলে অনেক কস্টলি সেটা কিন্তু তোমরা সস্তায় এই সার্ভিসটা পেতে পারছো। এখানে কে সার্ভিসটা দিচ্ছে? অ্যাকচুয়ালি সরকার শিক্ষাক্ষেত্রে ভর্তুকি দেয় বলেই কিন্তু তুমি এই সুবিধাটা পেতে পারো। যখন তুমি সরকারি কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করো তখন সেই জায়গাগুলিতে সরকার সাবসিডি দেয় বিধায় তুমি কিন্তু এই সার্ভিসটার কারণে তুমি এটাকে মানে সরকার তোমাকে সুবিধাটা দেয় বলেই কিন্তু তুমি এটা চিপে পাচ্ছ, এটা তোমাকে সরকার দেয়। আর কর হচ্ছে ঠিক উল্টা কথাটা, দেশের উন্নয়নের কাজে সরকার যেই টাকাটা জনগণের কাছ থেকে নিয়ে নেয় সেটাকে বলা হয় কর। এগুলি আমরা কিন্তু আমাদের ব্যষ্টিক অর্থনীতিতে অনেকবারই আলোচনা করেছি, এবং করের বৈশিষ্ট্যটা এখন এই জন্য আরেকটু হাইলাইট করছি এই কারণে, কারণ এখন এই মুহূর্তে আমরা যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কর সংক্রান্ত একটা অঙ্ক। এবং করের বৈশিষ্ট্যটা কি? ঠিক উল্টা, ভর্তুকির উল্টা। কর হলো যেটা সরকার জনগণের কাছ থেকে জনগণেরই উন্নয়নের কাজের জন্য কি করবে, দেশের উন্নয়নের স্বার্থে কি করা হয়, জনগণের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নেয়। তাহলে এই টাকাটা নিয়ে নেওয়ার কারণে, উন্নয়নের কাজে নিয়ে নেওয়ার কারণে যে জিনিসটা হয়, আমরা কি করি, আমরা সরকারকে ট্যাক্সটা দিয়ে দেই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ইনকাম থেকেই, মানে আমরা এই টাকাটা সরকারকে দিয়ে দিই। তাহলে সরকার কি হয়, মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ট্যাক্স সরকার জনগণের কাছ থেকে নিয়ে নেয়, এটা হচ্ছে নিয়ে নেওয়ার প্রশ্ন। সরকার জনগণের কাছ থেকে কর নিয়ে নেয়। তাহলে যেহেতু আমার এই অঙ্কটা একক প্রতি 4 টাকা কর আরোপ করা হলে, ঠিক আছে, কোনো কিছুর উপর যদি কর আরোপ করা হয় তাহলে এখানে কি হবে, যেহেতু তোমার কাছ থেকে এটা নিয়ে নিবে সরকার, তাহলে এখানে একটা মাইনাসের ব্যাপার আসবে। নিয়ে নেওয়া মানে কি, তোমার কাছ থেকে কোনো কিছু যদি নিয়ে নেই, 10 টাকা থেকে 2 টাকা যদি আমি নিয়ে নেই তাহলে এটা তোমার কমবে না। তাহলে যেহেতু এটা কমার ব্যাপার বা নিয়ে নেওয়ার ব্যাপার, সেখানে একটা মাইনাসের প্রসঙ্গ আসে। আচ্ছা, এখন আমি প্রথম অঙ্কটা যেটা বোর্ডে সলিউশন করেছিলাম সেটা আমি মুছে ফেলবো, ঠিক আছে, সেটা আমি মুছে ফেলবো। এখন দেখো, আমি দ্বিতীয় অঙ্কটা যখন করাচ্ছি, এই কথাটা তোমরা, আমি এখন 2 নাম্বার অঙ্কটা করাচ্ছি, অর্থাৎ এটা এটা করাচ্ছি। একক প্রতি 4 টাকা, এই প্রশ্নে এটা দেওয়া ছিল, একক প্রতি 4 টাকা করার হলে এই কথাটা লেখো, একক প্রতি 4 টাকা কর আরোপ হলে নতুন যোগান অপেক্ষক হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। করের অঙ্ক যখন হয়, একক প্রতি 4 টাকা কর আরোপ হলে, করের অঙ্ক যদি হয়, প্রশ্ন তো পড়লেই বুঝতে পারবে এটা করের অঙ্ক না ভর্তুকির অঙ্ক। যদি করের অঙ্ক হয় একক প্রতি 4 টাকা কর আরোপ হলে নতুন যোগান অপেক্ষক হবে, সেই ক্ষেত্রে যোগান অপেক্ষকটা চেঞ্জ হবে। ঠিক আছে, কোনটা চেঞ্জ হবে? যোগান অপেক্ষক চেঞ্জ হয়ে যাবে।
তাহলে যোগান অপেক্ষক কোনটা ছিল? এটা কোয়ান্টিটি সাপ্লাই ছিল যোগান অপেক্ষক। তাহলে যোগান অপেক্ষকটা ছিল হচ্ছে প্রশ্নে দেওয়া আছে এই যোগান অপেক্ষক, ঠিক আছে? এটা ছিল আমার যোগান অপেক্ষক, এটা। এখন একক প্রতি 4 টাকা করার হলে নতুন যোগান অপেক্ষক হবে। তার মানে হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া আছে যে যোগান অপেক্ষকটা, সেটা কিন্তু আর সেটা থাকবে না, সেটা একটু চেঞ্জ হবে। কর আরোপ হলে যোগান অপেক্ষক চেঞ্জ হবে, এবং চেঞ্জটা কেমন হয় সেটা আমি এখন তুলছি। দেখো, যেহেতু এটা চেঞ্জ হয়ে নতুন যোগান অপেক্ষক হবে, তাই এটার নামও কিন্তু আমি এখন নতুন করে দিব কিউএসটি, মানে আফটার ট্যাক্স। টি বলতে এখানে বোঝানো হয়েছে আফটার ট্যাক্স। কোয়ান্টিটি সাপ্লাই ফাংশনটা কর আরোপের পরে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এর নামও কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিউএসটি। আচ্ছা, কিউএসটি, এটা কি হয়ে যাবে? কিউএসটি হচ্ছে তোমার নতুন যোগান অপেক্ষক হবে কিউএসটি, মানে আফটার ট্যাক্স সাপ্লাই ফাংশনটা কিরকম হবে সেটা আমি এখন বোর্ডে লিখছি। আফটার ট্যাক্স সাপ্লাই ফাংশন চেঞ্জ হলে যেটা হয়, দেখো -40 থাকবে। দেখো কতটুকু পর্যন্ত মিল আছে প্রশ্নের সাথে। -40 -40 এটা ঠিক থাকবে, প্লাস এই প্লাসও প্লাসই থাকবে, এই 4 এই 4ও এই 4ই থাকবে, ঠিক আছে? এখন যখন পি এর ব্যাপারটা আসবে তখন তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে? তারপরে ওই পিটা লিখবে। আচ্ছা, এই যে পিটা আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখলাম। লেখার পরে তোমার থেকে সরকার কত টাকা ট্যাক্স নিয়েছে? 4 টাকা ট্যাক্স নিয়েছে, মানে বিক্রেতার কাছ থেকে কত টাকা ট্যাক্স নিয়েছে? 4 টাকা ট্যাক্স নিয়েছে না? তাহলে কি করব আমরা? এটা যখন আমরা করটা হচ্ছে, আমি আগেই বলছি যে সরকার কি করে জনগণের কাছ থেকে ট্যাক্সটা নিয়ে নেয়, মানে এখানে এই মুহূর্তে বিক্রেতার কাছ থেকে ট্যাক্সটা সে নিয়ে নিবে। সাপ্লাই ফাংশনের যে প্রাইস আছে, এই যে এই প্রাইসটা, এই প্রাইস থেকে কি হবে, যাই প্রাইসের মান বের হোক না কেন, আমার কি হবে, এই যে প্রাইস থেকে 4 টাকা সে নিয়ে নিবে। তাহলে 4 টাকা আমি কি করব? বিয়োগ দিয়ে দিব, ব্র্যাকেট আমি ক্লোজ করব। এখানে যদি 10 টাকা নিয়ে নিত তাহলে আমি যত টাকা ট্যাক্স হোক, যদি 4 টাকা নেয় তাহলে 4 মাইনাস হবে, যদি 10 টাকা নেয় 10 মাইনাস হবে, যদি 5 টাকা নেয় তাহলে 5 মাইনাস হবে। যাই নেক না কেন, করের পরিমাণটা প্রশ্নে যেটা উল্লেখ থাকে তুমি এই প্রাইসটা থেকে তত টাকাই বিয়োগ দিবে, ঠিক আছে? আর বাকি কথা যেটা প্রশ্নে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, অর্থাৎ -40টা -40 থাকবে, এই প্লাসটা এই প্লাসই থাকবে, ইভেন এই 4টা পি এর সাথে যে লাগোয়া 4টা এটাও কিন্তু একই থাকবে। এরপরে পি এর পর মানে 4 এর পর থেকে ঘটনাটা একটু চেঞ্জ হবে, একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, পি তো লিখতেই হবে, এবং এই পি থেকে এই 4 মানে হচ্ছে এই যে প্রশ্নের 4 টাকা কর, এটাকে আমি কি করেছি, যেহেতু কর নিয়ে নেওয়ার একটা ব্যাপার আমি আগেই বলেছিলাম, নিয়ে নেওয়ার ব্যাপার হলে মাইনাস করে দিতে হয়, তাহলে পি থেকে ওই 4 টাকা, করের যে 4 টাকা সেটা বিয়োগ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলতে হবে। এই হচ্ছে আমার নতুন সাপ্লাই ফাংশন বা নতুন যোগান সমীকরণ বা যোগান অপেক্ষক। এখন আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখন একটু খেয়াল করো, চাহিদা সমীকরণ যেটা ছিল সেটার কোনো চেঞ্জ হয় নাই। আমার কথাটা একটু ভালো করে সবাই শোনো। চাহিদা সমীকরণ, এই যে চাহিদা সমীকরণ অর্থাৎ প্রশ্নের চাহিদা সমীকরণ, আর নতুন যে যোগান সমীকরণটা আমি তৈরি করলাম, এই দুইটার মধ্যে ইকুয়াল করে আমরা একটা কি করব, নতুন ভারসাম্য অবস্থা তৈরি করব, ঠিক আছে? যেমন দেখো এটা আমি কিভাবে লিখি, তাই এই কথাটা লেখো, যেহেতু আমার এখানে একটা কর আরোপের ব্যাপার হয়েছে, তাই আমার ভারসাম্যটা আর আগের ভারসাম্য থাকবে না, নতুন একটা ভারসাম্য হবে। সেই জন্য আমি এই কথাটা লিখতে পারি, নতুন ভারসাম্য অবস্থায় নতুন ভারসাম্য অবস্থায় আমরা কি করব, কাকে কাকে ইকুয়াল করব? ভারসাম্য হলে তো দুটা জিনিস ইকুয়াল হয়। তাহলে ডিমান্ড ফাংশনের কোনো চেঞ্জ হয় না এই অঙ্কে, তাই ডিমান্ড ফাংশন যেমন আছে তেমনই থাকবে। চেঞ্জ হয়েছে এই অঙ্কে কি, সাপ্লাই ফাংশন, মানে নতুন একটা সাপ্লাই ফাংশন তৈরি হয়েছে, সেই সাপ্লাই ফাংশনটার নাম দিয়েছি আমরা কি, কিউএসটি। কিউএসটি। এখন তুমি এখানে কোয়ান্টিটি ডিমান্ডের জায়গায় ডিমান্ড ফাংশনটা বসাবে, যেটা প্রশ্নে দেওয়া আছে, ইকুয়াল টু লিখবে, তারপরে আমি কিউএসটি ফাংশনটা যেভাবে তৈরি করে রেখেছি তুমি সেই সমীকরণটাই এখানে বসাবে।
দেখো আমি কিভাবে ভারসাম্য তৈরি করেছি। নতুন ভারসাম্যটা প্রশ্নে দেওয়া ডিমান্ড ফাংশনটা অবিকল যা আছে তাই রেখেছি 150 মাইনাস 3p ইকুয়াল টু মাইনাস 40 নতুন যোগান সমীকরণটা মানে কিউএসটি ফাংশনটা কিউএসটি ইজ ইকুয়াল টু কত মাইনাস 40 তারপরে প্লাস চিহ্ন তারপরে 4 তারপরে ব্র্যাকেটে ছিল p মাইনাস 4 এটা হচ্ছে 4 টাকা কর সেই 4 মানে করের 4 টাকা p মাইনাস 4। এখন আমি দেখো আমি এই সলিউশনটা কিভাবে করব। আগে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিব, লেফট হ্যান্ড সাইড যা আছে তাই থাকবে মাইনাস 3p ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড 150 মাইনাস 3p ছিল আমি তাই রেখেছি, কোনো চেঞ্জ করিনি। এবার মাইনাস 40 যা আছে তাই প্লাস তাই 4p প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16 এটা। অর্থাৎ এখান থেকে আমি 4 যেহেতু কমন আছে 4p এর সাথেও গুণ হবে, এই 4 এর সাথেও গুণ হবে, এই p এর সাথে গুণ হলে প্লাস 4p হবে, আর এই 4 আর এই 4 গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস 16 হবে। ওই যে লিখে রেখেছি ওখানে দেখো। এইবার 150 3p এখানে 40 আর 16 মানে 40 আর 16 যোগ হলে কত হয় মাইনাস 56, আর এটা হয় কত প্লাস 4p। ঠিক আছে, এবার পি জাতীয় জিনিসগুলিকে এক পাশে আনবো আর সংখ্যা জাতীয় জিনিসগুলিকে আরেক পাশে নিব। মাইনাস 3p এটা সাইড চেঞ্জ হয় নাই তাই মাইনাস সহই থাকবে, আর ওইখান থেকে প্লাস 4pটা যেহেতু সাইড চেঞ্জ হয়ে আসবে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 4p। এটা এই প্লাস 4pটা মাইনাস হবে সাইড চেঞ্জ হওয়ার কারণে। আর এখানে দেখো 150টা যেহেতু সাইড চেঞ্জ হয়ে যাবে এখানে আসবে তাই এটা হবে মাইনাস 150 ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 150 হয়ে যাবে। আর এখানে মাইনাস 56 একটা ব্যাপার আছে, এটা যেহেতু সাইড চেঞ্জ হবে না এটা মাইনাস 56ই থাকবে। আচ্ছা, দুইটা মাইনাস জিনিস কি করতে হয় যোগ করতে হয়, তাই এটা হবে কি মাইনাস 7p আর এটা হবে কত 150 আর 56 যোগ দিলে হবে কত 206 মানে হচ্ছে 206 কিন্তু সাইন হবে মাইনাস। সাইনটা কি হবে মাইনাস সাইন হবে, যেহেতু দুইটা মাইনাস আইটেম যোগ হয়েছে তাই সাইন মাইনাসই থাকবে কিন্তু যোগফল হবে 206। এবার উভয় পক্ষে মাইনাস কাটাকাটি দিতে পারো, দিলে শুধু পি এর মান বের করা আমাদের উদ্দেশ্য, তাই পিটাকে এই পাশে রেখে 7টাকে যখন আমি সাইড চেঞ্জ করে এখানে আনবো যেহেতু এটা গুণের 7 এখানে সাইড চেঞ্জ হলে গুণের 7 কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। গুণের 7p তো গুণ অবস্থায় ছিল, তাহলে এই গুণের 7 যখন সাইড চেঞ্জ হয়ে ওই পাশে যাবে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর 206 থাকবে উপরে। ঠিক আছে, এখন 7 আর 206 কাটাকাটি দিলে যে মানটা বের হবে সেটা হচ্ছে কি 29.43। 29.43 আমি একটু ক্যালকুলেটরে করে দেখি ঠিক আছে কিনা বিষয়টা। 206 ডিভাইডেড বাই 7 ইকুয়াল কত 29.428 ছিল, এটা আমি 2 ঘর নেওয়াতে এটা হয়ে গেছে 43। 29.43 হচ্ছে কি ভারসাম্য দাম, সেজন্য এটা হবে কি টাকা। আচ্ছা, অনুরূপ ভাবে এই পি এর মানটা যখন এটা ব্র্যাকেটে লিখে নাও ভারসাম্য দাম। ঠিক আছে, আচ্ছা এখন এই 29.43 খেয়াল করে দেখো আমি চাহিদা অপেক্ষকেও বসাইতে পারি অথবা নতুন যোগান সমীকরণেও বসাইতে পারি, যেখানেই বসাই না কেন
মান কিন্তু একই বের হবে যেহেতু দুইটা সাইড ইকুয়াল। ঠিক আছে, তাহলে এটা আমাদের সহজ একটা সমীকরণ, এখানেই আমরা বসাই। আমরা লিখি পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, এই কথাটা লেখো। পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। আমার এখানে আর জায়গা নেই, আমি একটু উপরে লিখছি, দেখো সবাই। পি এর মান, পি এর কোন মানটা, যেটা নতুন আমরা ভারসাম্য দামটা পেলাম 29.43, এই মানটা আমি চাহিদা অপেক্ষকে বসাবো। পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই, তাহলে কি চাহিদা অপেক্ষকটা কি ছিল, কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল টু 150 মাইনাস 3। পি এর মান কোন মানটা বসাবো, 29.43, 29.43 এখানে বসাইলে আমার যেটা আসে 150 মাইনাস, এখানে 29.43 সরি 29.43 সাথে যদি আমি 3 গুণ দেই, 3 ইন্টু 29.43, 3 এর সাথে 29.43 যদি আমি গুণ দেই, তাহলে এখানে রেজাল্ট হয় 88.29, 88.29, এটা আসে রেজাল্ট। এই দুইটার গুণফল হয় এটা। এখন 150 থেকে এটা যদি বাদ দেই, এটা হয় 61.71। এটা হচ্ছে কি একক, যেহেতু এটা পরিমাণ তাই একক। এটা কি ভারসাম্য পরিমাণ, নতুন ভারসাম্য পরিমাণ। এখানে একটা কথা বলা বাহুল্য, যে তুমি যখন ভারসাম্য দামটা লিখবা, যেহেতু এটা আফটার ট্যাক্সের পরের একটা ভারসাম্য, তাই এখানে নতুন ভারসাম্য দাম কথাটা লিখতে পারো, নতুন কথাটা দিয়ে দিতে পারো, নতুন ভারসাম্য দাম। আর এটা হচ্ছে কি নতুন ভারসাম্য পরিমাণ। আচ্ছা, তাহলে আমরা আসলে কি শিখলাম এখানে, যে যদি একক প্রতি 4 টাকা কর আরোপ করা হয়, এখানে যে কথাটা হবে সেটা হচ্ছে যে সাপ্লাই ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। সাপ্লাই ফাংশনটা চেঞ্জ হলে কি করতে হবে, তোমার সাপ্লাইয়ের যে পি এর মানটা আছে দেওয়া থাকে, এই যে পি এর যে বিষয়টা দেওয়া থাকে -40 প্লাস 4p, এই পি থেকে করের অংশটা যা কর দেওয়া থাকে, প্রশ্ন উল্লেখ থাকে এই মুহূর্তে 4 টাকা আছে, তাই নতুন যে এসটি ফাংশনটা হবে অর্থাৎ আফটার ট্যাক্সের পরে সাপ্লাই ফাংশনটা যে নতুন ভাবে তৈরি হবে, সেটা এমন ভাবে তৈরি হবে -40 প্লাস 4 এই পর্যন্ত ঠিক থাকবে, তারপরে ব্র্যাকেট দিয়ে পি থেকে যেই করের যে অংশটা, সেটা 4 হলে 4 বা অন্য কোনো ফিগার হলে যেমন ফিগার প্রশ্নে দেওয়া থাকে সেটাই তোমাকে কি করতে হবে, বিয়োগ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলতে হবে। এটা হয়ে যাবে কি সাপ্লাই ফাংশন চেঞ্জ হলে এরকম একটা স্ট্রাকচার হয়। তারপরে এই সাপ্লাই ফাংশনটার সাথে যে ডিমান্ড ফাংশনটা প্রশ্নে দেওয়া থাকে সেটার সাথে ইকুয়াল করে নতুন একটা ভারসাম্য অবস্থা তৈরি হয়। তারপরে এগুলিকে সলিউশন করতে করতে একটা পর্যায়ে পি এর মান বের হবে, সেটা হচ্ছে নতুন ভারসাম্য দাম। অর্থাৎ তোমার প্রশ্নটা ছিল যে যদি কর আরোপ করা হয় তাহলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে। কর আরোপের পরে আমরা নতুন যে ভারসাম্য দামটা পেলাম সেটা হলো 29.43 টাকা, আর তারই সূত্র ধরে আমরা এই 29.43 এই মানটা চাহিদা সমীকরণে বসিয়ে আমরা যে কোয়ান্টিটি পাই সেটা হচ্ছে 61.71। 61.71 মান আসে কত, কোয়ান্টিটির মান হয় মানে ভারসাম্য কোয়ান্টিটি, নতুন ভারসাম্য কোয়ান্টিটি, যেটা নতুন ভারসাম্য পরিমাণ যেটা, সেটার পরিমাণ হয় কত 61.71। নতুন ভারসাম্য পরিমাণ হয় কত 61.71 একক, এটা হচ্ছে নতুন ভারসাম্য পরিমাণ। তাহলে আমরা আজকে শিখলাম যে ডিমান্ড সাপ্লাই ফাংশন দেওয়া থাকলে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হয়। তারপরে যদি
কর দেওয়া থাকে তাহলে কোন ফাংশনটা চেঞ্জ হয়, ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে সাপ্লাই ফাংশনটা চেঞ্জ হবে। হ্যাঁ, যদি এভাবে বলা থাকে যদি একক প্রতি 4 টাকা কর আরোপ করা হয় তাহলে আমাদের কি হয়, সাপ্লাই ফাংশন চেঞ্জ হবে। সাপ্লাই ফাংশন যদি চেঞ্জ হয় তাহলে কিভাবে সেই সাপ্লাই ফাংশনটা আমরা চেঞ্জ করেছি সেটা খেয়াল করবে। তারপরে এই নতুন সাপ্লাই ফাংশনটাকে আগের যে ডিমান্ড ফাংশন ছিল অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটার সাথে ইকুয়াল করে সলিউশন করে আমরা কি করব, নতুন ভারসাম্য দাম পাবো এবং এই নতুন ভারসাম্য দামটা চাহিদা অপেক্ষকে বসিয়ে আমরা নতুন ভারসাম্য পরিমাণও পেয়ে যাব। আচ্ছা, আশা করি স্টুডেন্টসরা আমার ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমি তোমাদেরকে বারবার বলবো যে এই চ্যাপ্টারটা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিবারই এখান থেকে কোয়েশ্চেন করা হয়। এখানে দুই টাইপের অঙ্ক থাকে, একটা কর দিয়ে অঙ্ক থাকে, একটা হচ্ছে শুধুই ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বলে কর ভর্তুকির কথা এখানে উল্লেখ থাকে না। আরেকটা বিষয় থাকে কর দিয়ে, এইমাত্র যে অঙ্কটা আমি করালাম করের অঙ্ক থাকে, আবার আরেকটা টাইপের অঙ্ক থাকে ভর্তুকির অঙ্ক থাকে, ভর্তুকির কথাটা উল্লেখ করে একটা অঙ্ক দেওয়া থাকে। তাহলে আজকে আমরা শিখলাম কর আরোপ করে কিভাবে ভারসাম্যের দাম ও পরিমাণ, নতুন ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হয় সেই বিষয়টা আজকে আমরা শিখলাম। করার হলে কিভাবে অঙ্কটা করতে হয় আমরা সেই বিষয়টা আজকে ভালোভাবে শিখলাম। আর নেক্সট ক্লাসে আমরা ভর্তুকি দিয়ে শিখবো, ভর্তুকি যদি দেয় সরকার তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব, বা ভর্তুকি দিলে অঙ্কে কোন জিনিসটা চেঞ্জ হয়, ডিমান্ড ফাংশন না সাপ্লাই ফাংশন না কি চেঞ্জ হয়, বা কি সাপ্লাই ফাংশন চেঞ্জ হলেও সেটা কিভাবে চেঞ্জ হয়। আমরা নেক্সট ক্লাসে ভর্তুকির অঙ্ক করব। তোমরা আজকে এই পর্যন্তই শিখো এবং এটা আজকেই ভালোভাবে তোমরা বাসায় দেখবে এবং বোর্ড এই জাতীয় অঙ্কগুলি বোর্ডে যেগুলি আসছে সেগুলি সলিউশন করার চেষ্টা করবে নিজে নিজে। আর নেক্সট ক্লাসে আমরা ভর্তুকির অঙ্কটা দেখব। আর আজকে এই পর্যন্তই। আর ভবিষ্যতে তোমাদের সাথে দেখা হবে আরো কোনো নতুন টপিক নিয়ে। আশা করছি তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য অবশ্যই তোমরা দোয়া করবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।